আজ তারেক রহমান জামায়াতের সাথে গোপনে হাত মিলিয়েছে, বিএনপি কর্মীরা হত্যার খেলায় মেতে উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সাথে একটা চমৎকার সম্পর্ক রাখছেন, অন্যদিকে তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী হত্যা রাজনীতিতে মেতে উঠেছে। এদিকে আজ তারেক রহমান জামাতের সাথে গোপনে হাত মিলিয়ে নতুন খেলা শুরু করেছে। রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনূসের উপর সরাসরি অ্যাকশন নেয় বিএনপি কর্মীরা, সারা দেশেই রণক্ষেত্র তৈরি করেছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে গঠিত অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ এনেছিলেন বিএনপি চেয়ারপারসন। বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বেশিরভাগ উপদেষ্টার বিরুদ্ধে দুদকে যে অভিযোগের পাহাড় জমা হয়েছে, সেই অভিযোগের পাহাড় নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে পুলিশ হত্যা তদন্তে ফেসে যাচ্ছেন ৩ উপদেষ্টা ও ৪৩ জন সমন্বয়ক। রিমান্ডে সব ফাঁস করে দিবেন আসিফ মাহমুদ। নিষিদ্ধ ছাত্রলীগের অ্যাকশন শুরু। এতে ৪৩ জন সমন্বয়ক, অন্তত ৩ জন উপদেষ্টা ফেঁসে যেতে পারেন। উপদেষ্টা মানে সাবেক সরকারের উপদেষ্টা। তো বন্ধুরা, ফাইনালি সেই সময়, সেই দিন এসে গিয়েছে, যে দিনের জন্য, যে সময়ের জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিএনপির টিকে থাকার প্রধান মিত্র এখন জামাত ইসলামী। একটা কন্ট্রাক্ট আছে, এই জোট নির্বাচনী কিংবা সরকার গঠনের জোট নয়। পাগলারে সেটাই দিছে, তুমি খালি দেখবা, তোমার সামনে দিয়ে ঘটনা ঘটতে যাবে, কিন্তু তুমি আর আটকাইতে পারবে না। কারণ খেলটা যখন নামছি, এবার আর কোনো লাজ লজ্জা করে লাভ নাই, খেলতে হবে। তবে এখনো খেলাটা একটা পর্দার অন্তরালেই খেলছে। হ্যাঁ, এবার বিএনপি এবং জামাত পর্দার অন্তরালে খেলা শুরু করেছে। একদিকে দেখতে পারি তারেক রহমান এবং জামাতে আমির গোপনে হাত মিলিয়েছে এবং হাত মিলিয়ে ডক্টর ইউনূস, রাষ্ট্রপতি, সেনাপ্রধান সবাইকে আটক করায় এবং উপদেষ্টাদের অনেক ক্ষতি করে তাদের কর্মীদেরকে দিয়ে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিএনপি কর্মীরা আবারও রাজপথে নেমেছে এবং সারা দেশে অনেক চাঁদাবাজি, দুর্নীতির জন্য দেশের প্রত্যেকটা জনগণ বিএনপিকেই দোষারোপ করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন, স্পষ্ট দেশের রাজনীতি সম্পর্কে বুঝতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সাথে একটা চমৎকার সম্পর্ক রাখছেন, একসাথে বসে ইফতার করছেন, ইটস গুড। অন্যদিকে তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী তারা হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। চুয়াডাঙ্গায় জামাত কর্মীকে হত্যা করেছে বিএনপি সন্ত্রাসীরা। আমরা এই বিষয়ে কিছু জরুরি কথা বলতে চাই। আমরা আহ্বান জানাতে চাই আপনাদেরকে, আসুন আমরা শুরুতে এগুলোর বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করি। প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, আর কিছু না পারলে আমাদের ভিডিও শেয়ার করেন, মানুষকে সচেতন করেন। বিএনপি সন্ত্রাসীদেরকে এখন থেকে দাঁত ভাঙা জবাব দিয়ে ওদের কোমর ভেঙে দিতে হবে, ওদের ২০ দাঁত এখনই ভেঙে দিতে হবে, নইলে ওদের ২০ দাঁত এতটা পাকাপোক্ত হবে ওটা ভাঙা যাবে না। এই জন্য দেশব্যাপী বিএনপির যারা সন্ত্রাস করছে, ভিন্ন মতের উপর আক্রমণ করছে, চাঁদাবাজি করছে এবং মাদক ব্যবসা করছে, ওদেরকে কঠিন ধোলাই দিতে হবে। হ্যাঁ, সামাজিকভাবে যদি আপনারা ধোলাই দিতে পারেন, মিডিয়ায় যদি প্রতিবাদের ঝড় তুলতে পারেন, তারেক রহমান ওদের ধরতে বাধ্য হবে। তো দর্শক, এরকম কয়েক জায়গায় বিএনপি সন্ত্রাসীদেরকে ইচ্ছা মতো ডলা দেয়া গেলে ওরা সোজা হয়ে যাবে। মনে রাখবেন, যারা সন্ত্রাস করছে বিএনপির হাইকমান্ড কিন্তু এদেরকে সমর্থন করে না, কিন্তু এরা ১৭ বছরের অভুক্ত। এই জন্য ওদেরকে যদি আপনি ইচ্ছা মতো পিটিতে পারেন, বিএনপির হাইকমান্ড ওদের পাশে থাকবে না। থানা পুলিশকে বিএনপি নেতৃত্ব ম্যানেজ করতে যাবে না। এই জন্য বিএনপির যারা মাঠ পর্যায়ে সন্ত্রাস করে, জামাতের লোকজন একটু সোজা হয়ে জনগণকে সাথে নিয়ে ইচ্ছা মতো ধলাই দেন, দেখবেন ফলাফল পাবেন। আপনার দুর্বলতা দেখাবেন, সমস্যা হবে, ওরা আরো বাড়বে। আমার কাছে যেটা মনে হয় যে তারেক রহমান অপারেশন ক্লিন হার্ট 2 বা এরকম একটা অপারেশন চালাতে বাধ্য হবে, নইলে তার ক্ষমতায় থাকতে পারবেন না, তার ক্ষমতা জয় বাংলা হয়ে যাবে। যে এলাকায় জামাতের এমপি হয়েছে, ওই এলাকায় ইউনিয়ন জামাতের আমিরের ভাইকে হত্যা করে কুপিয়ে, আপনি চিন্তা করেন কতটা অসভ্য, বর্বর। এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যারা জামাতকে ভোট দিয়েছে তাদেরকে স্লেজিং করে, গায়ে পরে এসে মারামারি বাঁধাতে চায়। অতএব এই কাজ যারা করছে এদেরকে কঠিন ধোলাই দেওয়া দরকার, প্রতিহত করা দরকার। এবং যেহেতু এখন তারেক রহমান জামাতের কাছে আসছেন, একটা ভালো সম্পর্ক, এটাকে কাজে লাগিয়ে থানা পুলিশের মাধ্যমে, কোর্টের মাধ্যমে ওদেরকে কঠিনভাবে সাইজ করা দরকার। তো জামাত নড়ে চড়ে বসেছে, জামাত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। হ্যাঁ, বিক্ষোভ করতে হবে। একটা ঘটনা, যেই মুহূর্তে জামাতের নেতারা, বিএনপি নেতারা একসাথে বসে 5 স্টার মানের ইফতার পার্টি করছে, সেই মুহূর্তে জামাতের গ্রামে গঞ্জে সাধারণ কর্মীরা মার খাচ্ছে এবং তারা শহীদ হচ্ছে, তাদের জীবন দিতে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। জামাত যদি মেরুদণ্ডওয়ালা বিরোধী দল হয়ে থাকে, তারা তারেক রহমান জামাতের ইফতার মাহফিলে এসেছে, সুন্দর সুন্দর মিঠে মিঠে কথা বলেছে, এতে যদি জামাত গলে যে না থাকে,
এই এক ঘটনার মাধ্যমে বিএনপিকে সোজা করে ফেলবে। কিসের আন্ডারস্ট্যান্ডিং? কোন আন্ডারস্ট্যান্ডিং মানি না। এই ঘটনা হত্যার পর বিচার করলে কি হবে ভাই? হত্যা তো হয়ে গেছে, আর কোথাও যেন না হয় তার ব্যবস্থা করতে হবে। জামাতকে পর্যাপ্ত পাওয়ার দিতে হবে, বিশেষ করে থানায় অ্যাক্সেস দিতে হবে। তারা আক্রান্ত হলে অ্যাটলিস্ট থানা পুলিশ যেন এসে সাথে সাথে বিএনপি সন্ত্রাসীদের ধরে। কিন্তু আমি যে কথাটা বলছি, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট দুইটি সত্তা, চূড়ান্ত ভাবে নিকৃষ্ট দুইটি সত্তা, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে মিডিয়া। পুলিশ ওরা বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছু করতে পারে না, মিডিয়া বিএনপি সন্ত্রাসের রিপোর্টই করে না। এই যে দেখেন, জামাত ইউনিয়ন আমিরের ভাইকে হত্যা করা হয়েছে, জামাত কর্মীকে হত্যা করা হয়েছে, বিএনপি করেছে, অথচ মিডিয়া এটা নিয়ে কোনো রিপোর্ট করছে না। তবে হ্যাঁ, এই ঘটনার একটা দফারফা হবে, গ্রেপ্তার হবে, কারণ এখানে আমিরের জামাত নিজে বিষয়টা ডিল করছেন, তিনি আহতদের দেখতে গেছেন, সেন্ট্রালি জামাতে নিয়ে বিক্ষোভ মিছিল করছে। কিন্তু গ্রামে গঞ্জে এরকম হাজারো ঘটনা ঘটছে, নিয়মিত জামাত কর্মীদের কাছে যে তাদের থ্রেট দিচ্ছে, তাদেরকে সামাজিকভাবে অপমান অপদস্থ করছে বিএনপি সন্ত্রাসীরা। তো এই জায়গায় জামাতকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে গঠিত অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ এনেছিলেন সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এবিএম আব্দুস সাত্তার এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি। সেই সময় ইউনূসের ক্ষমতাসীন সরকার থাকায় তিনি কিছু করতে পারেননি, কিন্তু এখন তো তিনি প্রিন্সিপাল সেক্রেটারি, প্রধানমন্ত্রীর পরেই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা। এখন কি তিনি ইউনূস সহ তার উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন? কারণ খবর যা প্রকাশিত হচ্ছে তাতে তো মনে হচ্ছে ইউনূস সরকারের উপদেষ্টা না বলে তাদেরকে ইউনূস গং আর যা করেছে তাকে দুর্নীতি না বলে ডাকাতি বলাই শ্রেয় হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্নীতির যত নজির আমরা দেখেছি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লুটপাটের মাত্রা কেবল রেকর্ড ছাড়িয়ে গেছে তা নয়, এটা একটা ডাকাতি হয়েছে সারা বাংলাদেশে। দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এই উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ার ঘটনা প্রমাণ করছে যে এটি কোনো সাধারণ দুর্নীতি নয়, বরং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে ডাকাতি করা হয়েছে বাংলাদেশকে। মাত্র 18 মাসের শাসনামলে তারা যেভাবে দেশের সম্পদ লুট করেছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির সূচকে বাংলাদেশ আরো এক ধাপ নিচে নামা এই সরকারের চরিত্রের প্রকৃত পরিচয় দিচ্ছে মাত্র 18 মাসে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যায় তিনি নিজেই ক্ষমতায় আসার পরপরই নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। গ্রামীণ ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্বাহী আদেশের সুবিধা প্রদান, বিনা যাচাইয়ে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স প্রদান এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট ব্যবসায় অবৈধ সুবিধা নেওয়ার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার নিজের নামে ট্রাস্ট গঠন করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের অভিযোগ দেখায় যে কিভাবে তিনি আয়কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। ইউনূসের বিদেশ সফরের নামে রাষ্ট্রীয় কোষাগার লুটের ঘটনা অত্যন্ত জঘন্য। মাত্র 14 মাসে 14টি বিদেশ সফর, যার অধিকাংশই ছিল সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে। লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রতি রাতে 10 লাখ টাকার ভাড়ার প্রেসিডেন্সিয়াল সুইটে থাকা 40 জনের বিরাট দলবল নিয়ে 5 দিনের জাঁকজমকপূর্ণ অবস্থান, এসব সবই ছিল আসলে তারেক রহমানের সাথে গোপনে রাজনৈতিক লেনদেনের বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বা পাচারকৃত অর্থ ফেরতের মিথ্যা অজুহাত দিয়ে তিনি দেশের মানুষকে প্রতারণা করেছেন এবং কোটি কোটি টাকা অপব্যয় করেছেন। তার মেয়েকে সরকারি খরচে বিদেশ সফরে নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে যে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে নিজের পারিবারিক সম্পদ মনে করতেন। আসিফ নজরুলের কথা তো বলেইছি এর আগের ভিডিওতে। তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো দেখায় যে কিভাবে বিচার বিভাগকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছিলেন তিনি। জামিন বাণিজ্য, মামলা বাণিজ্য এবং বিচারক পদায়নে ব্যাপক দুর্নীতির মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন থেকে শুরু করে বিভিন্ন শিল্প গ্রুপের সিইওদের বিচারিক সুবিধা প্রদানে তার ভূমিকা ছিল অত্যন্ত জঘন্য। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত আদায় করা হয়েছে এবং সাব রেজিস্ট্রার পদায়নে কোটি 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 টাকার বাণিজ্য বা দুর্নীতি তার বিচারিক ক্ষমতার নির্লজ্জ অপব্যবহারের প্রমাণ। আমেরিকায় বাড়ি কেনা এবং সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ঘটনা প্রমাণ করছে যে তিনি কিভাবে পরিকল্পিতভাবে অর্থ পাচারের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এবং 11,000 কোটি টাকা বিদেশে পাচারের তথ্য এই সরকারের লুটপাটের ভয়াবহতা তুলে ধরে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডে তার বিনিয়োগের যে চিত্র পাওয়া যায় তা প্রমাণ করে যে এটি ছিল একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং নেটওয়ার্ক। তার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি সিন্ডিকেট এবং এপিএস মোয়াজ্জেম হোসেনের নিয়োগ বদলি বাণিজ্য দেখায় কিভাবে পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে সিস্টেমেটিক দুর্নীতি পরিচালনা করা হয়েছে।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে 1200 কোটি টাকার ব্যয় বৃদ্ধি করার মতো ঘটনা প্রমাণ করছে যে তারা কিভাবে উন্নয়ন প্রকল্পকে লুটপাটের উৎসে পরিণত করেছিল। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান মানে ডিগনিটি তিনি বজায় রেখেছিলেন উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত, কিন্তু উপদেষ্টা হওয়ার পরে কি করেছেন, তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং অন্যের সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে। কিভাবে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব থেকেই তার পরিবেশ ধ্বংস করে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি হয়েছে তা একটু জাস্ট চোখ খোলা রাখলেই বোঝা যায়। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে অবৈধ লেনদেন, দেশের জ্বালানি খাতে কিভাবে দুর্নীতির জাল বিস্তার করা হয়েছে তার প্রমাণ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি এবং হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগ দেখায় যে স্বাস্থ্য সেবার নামে কিভাবে জনগণের অর্থ লুট করা হয়েছে। পুলিশকে তো রিঅর্গানাইজ করতে হবে। পুলিশকে হত্যা করেছেন, পুলিশকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, পুলিশকে হত্যা করে উল্টা করে টানিয়ে রেখেছেন, যাত্রাবাড়ি ঘটেছে, এগুলোর বিচার হতে হবে তো। কিন্তু জামাত এবং এনসিপি ভাবছে এই বিচারটা আসলে তাদের ভিতরে, তাদেরকে এই বিচারে আনা হতে পারে, এই কারণে তাদের ভিতরে আতঙ্ক শুরু হয়ে গেছে এবং এটার বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্র আপনি জানেন তো, এই বর্তমান প্রধানমন্ত্রীকে আপনার কংগ্রেচুলেট করতে একটা স্টেটমেন্ট করছিল, সেখানে কিন্তু বলছে যে তারা বলছে যে তাদের সাথে আপনার যত চুক্তি এগুলো বাস্তবায়ন করতে হবে এবং আরো কিছু শর্ত দিচ্ছে। সুতরাং এটা তো বোঝাই যাচ্ছে এখন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা তো খুব কঠিন, যে গোপন চুক্তি ফাঁসায় দিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং আমার কথা, তাদের শাস্তি করতে হবে। গোপন চুক্তি করেছে, আপনার এই চুক্তিটা বাতিল করতে হবে। চুক্তিটা আমাদের পক্ষে নয়। আপনি কি বলতে পারেন যে জামাত বা এনসিপির পক্ষ থেকে এই চুক্তির ব্যাপারে কোনো কথা বলা হয়েছে? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে স্বাধীনতা মাসের প্রথম দিনটিতে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি সকল বীর শহীদদের এবং সব মুক্তিযোদ্ধাদের। সাধারণত এই প্রথম দিনটিতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল পোস্ট উপদেষ্টা সম্পাদক এবং অবশ্যই যিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই দিনটিতে অবশ্যই আপনার প্রতি বিশেষ শ্রদ্ধা। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে পুলিশ হত্যার তদন্ত নিয়ে যা কিছু ঘটছে, এক ধরনের হুঙ্কার ছাড়া হচ্ছে বিএনপির প্রতি জামাত এবং এনসিপির মাধ্যমে তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছে। আসলে সমস্যাটি কোথায়? তার মানে এটি দ্বারা তারা কি মিন করতে চাইছে, আমরাও কি ধরে নেব? ধন্যবাদ আপনাকে। দেখেন, আজকে 1 মার্চ আপনার আসলে আন্দোলন, মুক্তিযুদ্ধের আন্দোলনের সূতিকাগার আজকেই শুরু হয় সবকিছুই। যাই হোক, আমি আপনার প্রশ্নে আসি। দেখেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে 72 সাল পর্যন্ত দেখা গেল মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে হ্যারাস করতে শুরু করা গেল স্বাধীনতা শত্রুরা। আপনি দেখেন, আমাকেও বহুবার থানায় ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাবা ছাড়িয়ে আনিয়েছে। তো তখন 1972 সালে একটা ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করা হলো যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে কোনো দায় মুক্তি দেওয়া হলো। সেটাকে অনুসরণ করেই আপনার এই সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, আপনার জুলাই এবং অগস্টের অভ্যুত্থানে পুরো 2 মাস কিন্তু দায় মুক্তি দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময়ে ঠিক 72 সালে এসে, 71 সালে মুক্তিযুদ্ধ হলো, 72 সালে এসে দায় মুক্তি দেওয়া হলো। আর এরা দায় মুক্তি দিল জুলাই এবং অগস্ট। আপনার 5 তারিখে অভ্যুত্থানে পট পরিবর্তন হলো, অভ্যুত্থানে তখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল। তারপরে আপনি খেয়াল করে দেখেন, 5 তারিখের পরে আপনার সবগুলো প্রায় 60% থানা জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশ হত্যা করা হলো, অনেকদিন অনেক রকম স্থাপনা জ্বালিয়ে দেওয়া হলো, ফ্রান্স থেকে উস্কানি দেওয়া হলো এবং বুলডোজার দিয়ে অনেক সরকারি স্থাপনা, ধরেন 32 নম্বরে যে বাড়ি ভাঙে দেওয়া হলো, বলা হলো ফ্যাসিস্টের আতুর ঘর। আসলে সেটা তো একটা ট্রাস্ট ছিল, এটা তো সরকারি প্রপার্টি ছিল, সব ভেঙে চুরে হেরে উঠাও, দখল ও দখল ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে 5 তারিখের পরে বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে 5 তারিখের পরে যে পুলিশ হত্যা হয়েছে তাদের বিচার হবে। আপনি ফৌজদারি অপরাধ 5 তারিখে অভ্যুত্থান ঘটে গেছে, তারপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, ফৌজদারি অপরাধ যে যারা সংগঠিত করেছে তাদের বিচার হবে না? যদি আইনের শাসন আনতে চান, ফিরিয়ে আনতে চান, আইনের শাসন আনতে চান, যেমন মব সন্ত্রাস বন্ধ করতে হবে, তেমনি আপনার তাদের তো বিচার করতে হবে। বিচার না করলে তো দেখা গেল আপনাকে আমি হত্যা করে ফেললাম, আমাকে আপনি হত্যা করলেন, এটার বিচার হবে না। যে আমরা টকশো করি সুতরাং আমি হত্যা করার অধিকার আছে, এগুলো করলে তো হবে না। দেশে মব সন্ত্রাস এবং আইনের শাসন, সুশাসন, যেন অভ্যুত্থানের সময়ে পরোক্ষভাবে যেটা ছিল গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন,
তা আইনের শাসন যদি আপনি করতে চান তাহলে তো আপনার পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ এখনো ট্রমাতে ভোগে। আপনি দেখেন মাহাদি নামে একটা ছেলে, সে থানায় ঢুকে বললো না যে আমরা থানা জ্বালিয়ে দিয়েছি, পুলিশ হত্যা করেছি, আমার 2 জনকে ছেড়ে দিতে হবে, এবং ছেড়ে দিল ঠিকই। আবার দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান এবং বিএনপির সাথে যে একটা সমঝোতা, অন্যদিকে দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে অনেক ঘটনা ঘটতেছে এই মুহূর্তে, অস্থিতিশীল অনেক ঘটনা, এগুলো নিয়ে কথা হচ্ছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।